আমন্ত্রণ জানাচ্ছি ক্রাউন সিমেন্ট দেশের কথা দশের কথা অনুষ্ঠানটি পরিচালনা এবং সমন্বয়ে আছেন জনাব A.K.M পাটোয়ারি। উপস্থাপনা আছি আমি সিনাহিম সাঈদ। সুপ্রিয় দর্শক, আজকের বিষয়বস্তু একটু ভিন্ন ধরনের। বিষয়বস্তুটা হচ্ছে বিচার বিভাগ পৃথকীকরণ প্রসঙ্গ। বিষয়টা খুবই জটিল, খুবই জরুরি এবং খুবই সহজ মনে হয়। ব্যাপারটা তা নয়। এই বিচার বিভাগ নিয়ে দীর্ঘদিন ধরে একই আলোচনা চলছে, কখনো ভেঙে দেওয়া হয়, কখনো আবার গড়ায় দেওয়া হয়, কখনো আগের জায়গায় চলে আসে। এই অবস্থার ভিতর দিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে কারো মনে স্থির বলতে পারছে না কী হচ্ছে। ঠিক এই অবস্থার মুখোমুখি হয়ে আমরা এমন দুজন বিদগ্ধ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি যারা বিচার বিভাগের সাথে ওতপ্রোতভাবে জড়িত, পেশাগতভাবে, আইন চর্চায় বিভিন্নভাবে। আমার ডানে আছেন জনাব ডক্টর মোহাম্মদ শাহজাহান, সাবেক জেলা ও দায়রা জজ এবং বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের আইন পেশা নিয়োজিত আছেন। এবং আমার বায়ে আছেন অ্যাডভোকেট মহসিন রশিদ, উনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট এবং বাংলাদেশ মুসলিম লীগের বর্তমান সভাপতি। আমরা শুরুতেই ডক্টর শাহজাহানের কাছে প্রশ্ন আমার, এই যে বিচার বিভাগ পৃথকীকরণ প্রসঙ্গ ব্যাপারটা আসছে, আমরা জানি যে এর আগের সরকার যে একটা প্রচেষ্টা করেছিলেন যে বিচার বিভাগকে পৃথক করা হবে শাসন বিভাগ থেকে, এবং সেই জন্য তারা সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয় করেছিলেন এবং নিম্ন আদালতগুলোকে বিভিন্ন প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের আওতায় নিয়ে যাওয়া হয়েছিল। আমরা পরবর্তী দেখলাম বিভিন্ন অধ্যাদেশ বাতিল হওয়ার প্রেক্ষাপটে আগে যেখানে ছিলাম সেখানে আসি। তাহলে পৃথকীকরণ যে প্রসঙ্গটা আসতেছে, এটা কি শুধুই মুখরোচক বক্তব্য? দেখেন, বিচার বিভাগের পৃথকীকরণ এই শব্দটা মুখরোচকই ছিল প্রায় 100 বছরের বেশি সময় ধরেই। কারণ এই দেশটা যখন ব্রিটিশরা শাসন করতো তখন তারা যে সিআরপিসি, যেটাকে বলে ফৌজদারি কার্যবিধির অধীনে যেটা পরিচালনার প্রসিডিউরাল যে লটা, এইখানে ম্যাজিস্ট্রেটদের অনেক ক্ষমতা ছিল, কারণ ম্যাজিস্ট্রেট চালাতেন ব্রিটিশরাই। তখন বাঙালিরা কেউ ম্যাজিস্ট্রেট হতো এটা খুব কম ছিল। তো এই জন্য ওদের হাতে ক্ষমতাটা কেন্দ্রীভূত ছিল এবং প্রাথমিক বিচারটা সম্পূর্ণ তাদের হাতেই ছিল। কিন্তু এটাতে দেখা যেত যে প্রশাসন যারা চালান, বিশেষ করে রাষ্ট্র বা সরকার যারা চালান, রাজনৈতিক সরকার, তারা এই প্রশাসকের মাধ্যমে এটার উপর অনেক বেশি হস্তক্ষেপ করতে পারতেন। বেল, জেল সব কিছুই নিয়ন্ত্রিত হতো প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে, বেশিরভাগ ক্ষেত্রে, সব না। এবং রাজনৈতিক ক্ষমতায় যারা থাকেন তারা এটাকে অনেক বেশি ব্যবহার করতেন। তো দীর্ঘ প্রায় 100 বছর ধরে চলে আসছিল যে বিচার বিভাগ পৃথকীকরণ হলে বিচার বিভাগটা সম্পূর্ণ যদি স্বাধীন হয়, তাহলে প্রশাসনিক যে হাই হ্যান্ডেডনেস বা অ্যাডমিনিস্ট্রেশন হাই হ্যান্ডেডনেস এটা আর থাকবে না। আপনার 2007 সালের 1 নভেম্বর এই প্রথম বিচার বিভাগটি পৃথকীকরণ হয়ে ম্যাজিস্ট্রেসিটা সম্পূর্ণ বিচার বিভাগের হাতে আসে। আর প্রশাসনিক ম্যাজিস্ট্রেট যারা ছিলেন, এজলাসে বসে সাক্ষী শপথ নেওয়ার জন্য যে বিচার ব্যবস্থা, সেটা চলে আসলো পৃথকীকরণ হয়ে সম্পূর্ণ বিচার বিভাগের হাতে। এটা প্রশাসন কখনোই এটা ছেড়ে দিতে চায়নি। তারা বলেছে যদি এইটা পৃথকীকরণ হয়ে যায়, তাহলে রাজনৈতিক প্রশাসন যারা চালাবেন তাহলে বলে যে আমরা আপনাদের সেবা করতে পারবো না, আমরা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট থাকলে এটা আপনাদের জন্য সুবিধা হবে। এই জন্য কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এটা চায়নি। কিন্তু এটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। তখন মাইনুল ইসলাম সাহেব ছিলেন, ব্যারিস্টার মনিরুল হোসেন, উনি এবং মাইনুদ্দিন, আমি তার উইটনেস, আমি সামনেই ছিলাম, আমার সামনেই কথাবার্তা হয়েছে যে মঈনুদ্দিন তুমি সাহস করে এগিয়ে যাও, জজরার সাথে আছে, এটা আমরা করতে পারবো, তাহলে বিচার বিভাগ জীবনেও পৃথকীকরণ হতো না। 2007 সালে 1 নভেম্বর হলো। তারপর থেকে এটা চলে আসছে। প্রথম বাংলাদেশের যে সংবিধান হয়, সেই সংবিধানে এই বিচার বিভাগের সার্বিক নিয়ন্ত্রণ, উচ্চ আদালত, নিম্ন আদালত সবই ছিল সুপ্রিম কোর্টের আওতায়। যখন 1974 সালে 5ম সংশোধনী হয়, সেই সময় শেখ মুজিব সাহেব উনি সর্বময় ক্ষমতার অধিকারী হবেন। পত্রিকার হেডলাইন হয়েছিল উনি মানে সর্বময় ক্ষমতার অধিকারী হতে চান, পরের দিন হলো সর্বময় ক্ষমতার অধিকারী, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হলেন। তখন এই ক্ষমতাটা কেড়ে নিয়ে পূর্ণভাবে রাষ্ট্রপতির হাতে চলে গেল। তখন নিম্ন আদালতের জজ, উচ্চ আদালতের জজ সব কিছুর বদলি, পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ, অ্যাপয়েন্টমেন্ট সব কিছু ওনার হাতে চলে গেল। জিয়াউর রহমান সাহেব 1979 সালে এসে সংসদে বললেন যে না, এটা একতরফা হলে হাই হ্যান্ডেডনেস হতে পারে, ইনজাস্টিস হতে পারে। উনি 4টে শব্দ দিয়ে এটাকে একটা ব্রিজ করে দিলেন যে সর্বময় ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে, 4টে ওয়ার্ড, এবং তাহা সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে প্রযুক্ত হইবে।
এইটা দিয়েই প্রথম এই ব্রিজিংটা জিয়াউর রহমান সাহেব করলেন। তো সেই অনুযায়ী চলে আসছিল একটা চেক অ্যান্ড ব্যালেন্স, ঠিক আছে, মন্ত্রণালয়ে বেশি বাড়াবাড়ি করছে বা একজনকে শাস্তি দিচ্ছে, অন্যায় করছে, হাইকোর্ট একটা শেল্টার পেত। আবার হাইকোর্ট বেশি করে ফেললে সুপ্রিম কোর্ট মন্ত্রণালয়ে একটু ব্যালেন্স করতো। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে এই ব্যালেন্স করাটার হচ্ছে না, প্রশাসনিক নিয়ন্ত্রণটা খুব বেশি হয়ে যাচ্ছে। তখন সবাই বলল না, সুপ্রিম কোর্ট সচিবালয় যদি হয়ে যায়, সমস্ত নিম্ন আদালতের বিচারকদের যদি বদলি পদোন্নতি কর্মস্থল নির্ধারণ সুপ্রিম কোর্টের সচিবালয়ের মাধ্যমে হয়, তাহলে আর প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, পলিটিক্যাল গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, পূর্ণ বিচারটা ঠিক মতোই হবে। আর মূল বিচারটা কিন্তু ট্রায়াল কোর্টই করে, আপ টু সেশন জাজ, মৃত্যুদণ্ড পর্যন্ত। সর্বোচ্চ শাস্তি তো ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড, তো সেটাতেই হয়ে থাকে। তো এইটা যদি নিরপেক্ষ হয়ে যায়, তাহলে এই দেশের মানুষ বিচার বিভাগের আস্থাশীল হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এই জন্যই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা হয়ে গেল। কিন্তু দুর্ভাগ্য, এটি অর্ডিন্যান্স দিয়ে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করলেন, একটি নির্বাচিত সরকার সেটি অনুমোদন না করে তারা এটা পার্লামেন্টে প্লেসই করলেন না। সেই সাথে পার্টনার নিয়ে এক সেকেন্ডে বলি, সেই সাথে হলো কি জাস্টিস নিয়োগের ব্যাপারে যে এটা ছিল, কোথায় কোথায় এটা বক্তব্য দিলে অনেক বেশি হয়ে যাবে, শুধু ওইটাও ওনারা বাতিল করে দিলেন। কিন্তু এটার আগে যে 2টা নিয়োগ হয়েছে এই অর্ডিন্যান্সের আওতায়, সেই 2টা নিয়োগের ব্যাপারে বাংলাদেশের ইতিহাসে সুপ্রিম আপিল মানে উচ্চ আদালতের ক্ষেত্রে কনস্টিটিউশনাল জুডিশিয়ারিতে নিয়োগের ব্যাপারে একটা টু শব্দ একটা প্রশ্ন ওঠে নাই। কাজেই ইট উড কন্টেইন উইথ জাস্ট কন্টিনিউ উইথ দিস জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য সুপ্রিম কোর্ট এবং জুডিশিয়াল সার্ভিসের যে সুপ্রিম সেক্রেটারি যে থাকতো, আমি মনে করি এই দেশের জনগণ সর্বোচ্চ বিচার পেত। ধন্যবাদ। অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনি তো এই বিষয় নিয়ে বেশ তৎপর, বিভিন্ন কথাবার্তা বলছেন, টকশোতে বলতেছেন, সুপ্রিম কোর্টে বলতেছেন, মিডিয়াতে বলতেছেন। আপনার কি মনে হয়, আদৌ কি এই পৃথকীকরণটা বাস্তব রূপ পাবে? পৃথকীকরণ এক জিনিস, আর স্বাধীন হওয়া এক জিনিস। বিচার তো করবে বিচারক, সেটা হাইকোর্টে হোক, নিচের কোর্টে হোক। বিচারক যদি নিজের মর্যাদাটা না বোঝে, তাহলে আপনি তো ন্যায় বিচার পাবেন না। বিচারক তো একজন সচিবকে, ইভেন নিচের বিচারক একজন মন্ত্রীকে যাকে ইচ্ছা ডেকে আনতে পারে। দিস ইজ দি পাওয়ার অফ জুডিশিয়ারি, ঠিক আছে? এরা নিজের মানটা বাড়ানোর, যে যদিও এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমারও মর্যাদা হইল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। অ্যান্ড দেন সচিবালয় যে এরা, আপনি নিচের কোর্টে গেলে কাউকে পাওয়া যেত না, এরা তদবির, সচিবালয় তদবিরে লেগে থাকতো। অনেকেই আবার সচিবালয়ে যাওয়ার জন্য তদবির করতো, এই বিচারের কাজ ছেড়ে। কেন করতো তদবির? ওইখানে ঘুষ টুস পাওয়া যায়, বুঝছেন না? প্লিজ ডোন্ট কাট ইট। ওই যে ওপিনিয়ন দেয়, বড় বড় ব্যবসায়ীরা আসে, ওদের ওপিনিয়ন্স থাকে, ওইখানে টাকা দিয়া ওপিনিয়ন দেয়, ঠিক আছে? সো আমার কথা হলো যে ইট ইজ হিয়ার। প্রশ্ন হচ্ছে যে আপনি কি বিচারালয়ে যদি বসেন, তাহলে আপনাকে এটা বুঝতে হবে, আল্লাহকে হাজির নাজির জেনে বিচার করতে হবে। ইউসি, এইটার মধ্যে শুধু ওদের দোষ না, বিচারকদের দোষ না, আমাদেরও দোষ আছে, লয়ার্সদের দোষ আছে। লয়াররা করে কি, আপনার ইনজাংশন দরকার, ঠিক আছে, আমি কথা বলছি জজ সাহেবের সাথে, ঢুকলো জজ সাহেবের রুমে, বের হয়ে আসলো, হয়তো সালাম দিয়ে আসছে, কিছু করেছে, এসে আপনাকে বলবে হ্যাঁ কথা হয়ে গেছে, আপনি 2 লাখ টাকা দেন, আপনার ইনজাংশন হয়ে যাবে। আর আমাদের জনগণও এরকম, আপনি যদি বলেন যে 10,000 টাকা ফিস দেন, ওইটা বলবে যে একটু বেশি হয়ে যাচ্ছে, আচ্ছা এটা পরে আমি দেব। কিন্তু 2 লাখ টাকা কখন দিতে হবে, ঘুষ কখন দিতে হবে? আপনি বলেন এই সন্ধ্যার মধ্যে দিয়ে দিও, ঠিক 2 লাখ টাকা নিয়ে আসবে, আপনার টাকাটা আনবে না। বুঝছি, এই টাকা নিয়ে এখন রায় পায় নাই, ইনজাংশন পায় নাই, কারণ কি বলবো জজ সাহেব রে, আমরা দিছি 2 লাখ, অন্য পার্টি আইসা 3 লাখ টাকা দিয়ে গেছে, আমি এই টাকাটা ওনার থেকে নিয়ে আসব। আজকে 25,000 দিল, কালকে 20,000 দিল, এরকম করে হয়তো 60-70 হাজার দিয়ে বললো আর তো পারতেছি না, জজ সাহেব থেকে তো আদায় করা এত সোজা না। তো we are also responsible for the corruption in the judiciary. It's not the judges, it's not the staff. আমরা আছি, এইটাকে যে আমরা ধ্বংস করেছি ইনসাফের জায়গাটা, এইটাতে আমাদের অবদান হয়তো
70%। আমরা বলি সুপ্রিম কোর্টে এই হচ্ছে সেই হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না, যা হচ্ছে আমি করছি। আমার মামলা তুলে দাও, আমার মামলা নামায়া দাও, ওর ফাইলটা যেন কোর্টে না আসে। কে করে এইগুলি? আমরা করি, লয়ার্স ডু ইট। কিন্তু আমরা নিজেদের মধ্যে দেখব না। আপনি কি যতই পৃথকীকরণ করেন, কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি রিয়েলাইজ না করেন দ্যাট ইনসাফ এর জন্য আপনি উকিল হয়েছেন, ইনসাফের জন্য আপনি জজ হয়েছেন, ইনসাফের জন্য আপনি ইনসাফের জায়গায় কাজ করছেন। এই রিয়েলাইজেশনটা যদি না আসে, আপনি কোনোদিন পারবেন না। সচিবালয় হলে কি হয়ে যেত? আমার চরিত্র চেঞ্জ হয়ে যেত, না জজ সাহেবের চরিত্র চেঞ্জ হয়ে যেত? কারোর চরিত্র চেঞ্জ হতো না, বিকজ দ্য নেশন হ্যাজ বিন কারাপ্টেড। এইখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা কি আমাদের কনসিয়েন্সের দিকে তাকিয়ে কি বলতে পারি যে শুধু জজ ঘুষ খায়, শুধু স্টাফ ঘুষ খায়? নো, আমরা দেই। এই জন্য এই সিচুয়েশন হয়েছে। কোনোই লাভ হবে না। এইটা একটা কসমেটিক জিনিস হবে, আর এইটা করতে চায় না যিনি ক্ষমতায় যান, যে দল যায়, ওরাও এটা চায় না। বিকজ ওরা জুডিশিয়ারিকে ম্যানিপুলেট করতে চায়। কিভাবে? আমার লোককে এইখানে বসাতে হবে, এখানে অমুকের মামলা চলছে, তো এখানে আমার লোক থাকতে হবে, অমুক জায়গায় আমার লোক থাকতে হবে। মানুষ কোথায় যাবে যদি আমরা এই দেশে ইনসাফ না দিতে পারি? অর্থাৎ যদি রুল অফ ল না হয়, আপনার ইমোক্রেসি ডেমোক্রেসি কিচ্ছু চলবে না। আগে আমাদেরকে মুনাফিকত থেকে বেরিয়ে আসতে হবে, হিপোক্রেসি থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে দেশ রাখতে পারবেন না। ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট মহসেন রশিদ যে কথাগুলি বললেন খুবই গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়েছেন নৈতিকতার প্রতি, আদর্শের প্রতি, কমিটমেন্টের প্রতি, সততার প্রতি। এই যে লয়ারদের ব্যাপারে যেটা আছে, যেটা আপনারা বার কাউন্সিল থেকে বলা হয়, উকিল হওয়ার আগেই বলে দেওয়া হয়, কিন্তু আমরাও দেখেছি যে বিভিন্নভাবে যে বিচার ব্যবস্থার ভিতরে একটা অঙ্গ হচ্ছে আইনজীবী সমাজ। এই যে অসঙ্গতিগুলো সব কিছু তোলপাড় করে দিচ্ছে, আপনি জিনিসটা কীভাবে দেখছেন? উনি যেটা বলেছেন আমি মোটামুটি একমত। কিছু কিছু জায়গায় একটু দ্বিমত পোষণ করি। যেটা বলছেন যে মন্ত্রণালয়ে তদবির করে আসে, এখানে ঘুষ দুর্নীতি বেশি, আইন মন্ত্রণালয়ে যারা আসে, জজরা আসে, এই কথাটার সাথে আমি দ্বিমত পোষণ করি। এই কারণে এটা ঢালাওভাবে এভাবে না বলে, দুর্নীতি যখন সর্বগ্রাসী হয় সেক্ষেত্রে এটা এফেক্টেড হতে পারে। এটা একটা পার্ট অফ দ্যাট জুডিশিয়ারি, অলসো পার্ট অফ দ্যাট সোসাইটি, পার্ট অফ দিস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পার্ট অফ দি জাস্টিস ডেলিভারি সিস্টেম। ইটস ওকে। বাট এখানে পয়সার জন্যই আসে, অথবা পয়সা দিয়ে আসে, অথবা আয় করার জন্য আসে, এটা ঢালাওভাবে বলা ঠিক হবে না। অনেক সৎ অফিসার আছে মন্ত্রণালয়ে, অনেক ভালো ভালো অফিসার আছে। তার মধ্যে দু একজন দোষ ত্রুটি করতেই পারে, সেটা তো ওই সমাজেরই ফসল। তারা সমাজকে যখন সব কিছুতে মানে আচ্ছন্ন করে ফেলে, তারাও তো এর মধ্যেই সমাজের অংশ। কাজে বিচ্ছিন্নভাবে ওইভাবে জজরা ঘুষ নেওয়ার জন্য আসে, বেশি ইনকাম আসে, এই কথাটার সাথে আমি একমত না। তবে উনি যেটা বলেছেন, বিকজ আমি আফটার 36.5 years অ্যাজ এ জাজ, নাও আই এম প্র্যাকটিসিং ফর 6 years। তো উনি যে কথাগুলো বলেছেন সব কথাগুলো মানে অমূলক না। কারণ এই লয়াররা যে কাজটা করে এবং যেই সিস্টেমে করে, এগুলোর সাথে আমি অনেকটাই একমত। কিন্তু সবাই তো আর এর সাথে জড়িত না। কিছু কিছু লোকের জন্য পুরা লয়ারের সমাজটাই আমরা এখন এই স্টিগমার মধ্যে পড়ে যাচ্ছি, বদনামের মধ্যে পড়ে যাচ্ছি, এবং এটা বিচার বিভাগকে যে প্রভাবিত করছে, বিচার কন্টামিনেটেড হয়ে যাচ্ছে। তো এটার জন্য লয়াররা দায়ী অবশ্যই। সেক্ষেত্রে জজরা কেউ কেউ দায়ী হতে পারে, অথবা স্টাফরা দায়ী হতে পারে। তো সামগ্রিক মিলিয়ে আমাদের সবার যদি নৈতিকতা উন্নতি না হয়, তাহলে আমরা বিচারবিভাগ পৃথকীকরণ, উনি যেটা বলেছেন ঠিকই আছে, বিচারবিভাগ পৃথকীকরণ দিয়ে সামগ্রিক সাফল্য আসবে না। তার আগে আমাদের মন মানসিকতার পরিবর্তন হতে হবে। এখন প্রশ্ন হলো, তাহলে মন মানসিকতার পরিবর্তন 54-55 বছর দেশ স্বাধীন হলো হচ্ছে না কেন? হওয়ার জন্য একটা পরিবেশ অ্যাকচুয়ালি দরকার। আনএমপ্লয়মেন্ট যে ব্যাপারটা আমাদের দেশে আছে, আমাদের প্রায় 85,000-এর মতো, সম্ভবত 85,000-এর মতো লয়ার আছে। নতুন যে লয়ার, যে ছেলেটা পাশ করে আসে, সে বিয়ে করতে চায়, সংসার করতে চায়, ভবিষ্যৎ দেখতে চায়, তার আয়ের কোনো উৎস নাই। তারা একটা কেস পেলে সেটাকে বেঁচে থাকার অবলম্বন হিসেবে তারা কখনো কখনো দুর্নীতির আশ্রয় নেয়। আবার সবাই যে নেয় তা না।
অনেকে সততার সাথে চাকরি করে, অনেকে বাধ্য হয়ে এই দুর্নীতিটাকে প্রশ্রয় দেয়, যার কারণে বিচার ব্যবস্থাটা পলিউটেড হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই এটা পলিউটেড হয়ে যাচ্ছে। তারপরেও আমি বলবো অন্যান্য জায়গায়, বাংলাদেশের তো শুধু আইন মন্ত্রণালয় আর বিচার বিভাগ একা না, এই দেশটা চলে অনেকগুলো মন্ত্রণালয়ের সমন্বয়ে চলে, তারপরে আরও অনেকগুলো অর্গান আছে, এর মধ্যে সবার যদি একসাথে কাজ করে তাহলে হয়তো করাপশনটা দূর হতে পারে। এককভাবে জুডিশিয়ারিকে দোষ দিয়ে তো লাভ হবে না, কারণ জুডিশিয়াল পিপল যারা আছে, হু আর দি লয়ার্স, সাপোর্টিং স্টাফস and the judges, all are integrated and integral part of the society in dispensing justice. So if we want to remove the corruption among the stakeholders or the related people, especially the lawyers, the supporting staff and the judges, আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে যাতে আমরা সৎ থাকি। আরেকটা দিকও বলতে হবে, আজকে যারা বিচারপতি হন, আমাদেরই ছোট ভাইরা বিচারপতি, হ্যাঁ, তারপরে এখন যে চিফ জাস্টিস সেও আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, এখন তার বেতন কত আপনারা কি জানেন? তার সাকুল্যে ফ্যাসিলিটিস মিললে 2 লক্ষ টাকা হতে পারে, বাসা ভাড়া, গাড়ি সব মিলে। কিন্তু একজন ভালো লয়ার আপনি দেখেন সে 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা ইনকাম করে মাসে। হিসাবের হিসাব আমি রাখি নাই, কারণ আমি ইনকাম ট্যাক্সের অফিসে হলে অনেকটা খোঁজ রাখতাম। যাই হোক, হ্যাঁ, সে অনেক 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 ব্যাপার আর কি। তো দেখেন না, তারা দেখি তো বোঝা যায় কত কোটি কোটি টাকার মালিক। তো যাই হোক, ওনারা আমি আক্রমণ করতে চাই না। তো ঘটনাটা হচ্ছে, এই জাজদের আপনি 1 লাখ টাকা বেতন দিবেন, আর একটা গাড়ি আর বাসা ভাড়া যদি আপনি ওই বাসায় থাকেন, ওই 50% বাসা ভাড়া ওটা কেটে নেবে, তাহলে 1 লাখই থাকতেছে। তো ঘটনাটা হচ্ছে, এরে আপনি 10 লাখ টাকা বেতন দিলে কয়জন জজ? 100 জন জজকে যদি আপনি 10 লাখ টাকা বেতন দেন, আপনি জানেন কত ব্রিলিয়েন্ট লয়ার ওই পেশা ছেড়েই সম্মানের জন্য এখানে আসবে? আপনি জানেন একটা রায় লেখা কত কঠিন কাজ? ইয়েস, আপনি বলতে পারেন আমি করাপশনকে ইন্ডালজেন্স দিয়েও যদি এটা রায় রেখি, 15 পাতা, 20 পাতা, 30 পাতা, আপনি জানেন এটা কত কষ্টের কাজ, হিয়ারিং করা কত কষ্টের কাজ। আর সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে আমি তো 36 বছর ছিলাম। একটা মার্ডার কেসের জাজমেন্ট লেখেন, একটা টাইটেল স্যুট লেখেন, একটা অ্যাপিল লেখেন, আপনার জীবনটা শেষ হয়ে যাবে। ঘন্টার পর ঘন্টায় এত ডিপলি আপনাকে দেখতে হবে, ওই বেতনে কিছুই হয় না। তা বলেন যে তাহলে কী হবে? বেতন আপনি বাড়ায় দেন, ওইখানে যদি খারাপ জজ আসে যার কোনো ওকালতি নাই, সেই তো জাস্টিস হওয়ার চেষ্টা করবে যে অন্তত 1 লাখ টাকা বেতন, গাড়ি বাড়ি পাইলে ফ্ল্যাট থাকবে, পুলিশ থাকবে, স্যালুট দেবে, আমি তো ডাইল ভাত খেয়ে থাকতে পারবো। তো ডাইল ভাত খাওয়া উকিলের এখানে আসতে হবে কেন? এখানে আসতে হবে তো ব্রিলিয়ান্ট জাস্টিস, যারা হবে এই দেশ ও জাতিকে যারা জাস্টিস দিতে পারে। তাহলে মানুষ কোথায় ন্যায় বিচার পাবে? আপনি কোনো রকম চাকরিটা পেলে এটাকে আপনি চাকরি মনে করছেন, কিন্তু সব মিলাই 1 লাখ টাকা বেতন ফ্যাসিলিটিসটি দিয়ে, আর একটু কেউ যদি এক্সট্রা মনে করে একটা ফ্ল্যাট স্যালুট টেলুট আছে, আমি মনে করি প্রত্যেক হাইকোর্টের বিচারপতিকে সর্বনিম্ন তার 10 লক্ষ টাকা বেতন হওয়া উচিত। আপনি আজকে ঘোষণা দেন, দেখেন কালকে সুপ্রিম কোর্টে কত ব্রিলিয়েন্ট মানে লয়ার এই প্র্যাকটিস। ধন্যবাদ অ্যাডভোকেট মহসিন রশিদ। ওনার কথার সূত্র ধরে একটু কিছু উনি ক্ল্যারিফাই। যা বলেছে 100% রাইট। আপনাকে বলি, 1962 কনস্টিটিউশন, সেখানে কনস্টিটিউশনের মধ্যে লেখা ছিল হাইকোর্ট জাজ এর বেতন হবে 4000 টাকা। তখন স্বর্ণ ছিল 90 বা 100 টাকা ভরি। কনস্টিটিউশনের লেখা চিফ জাস্টিস উইল গেট 4500 হাইকোর্টের। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পাবেন 5000 টাকা, আর চিফ জাস্টিস পাবেন 5500 টাকা। স্বর্ণর দাম কত? 90 টাকা। ধানমন্ডিতে একটি জমির দাম কত তখন? 10,000 টাকা বিঘা। তো আপনি এবার হিসাব করেন যে ওই স্ট্যান্ডার্ড প্লাস গাড়ি, ড্রাইভার, ফ্ল্যাগ সবই ছিল, ঠিক আছে? সো আপনি এখন চিন্তা করেন ওইটার সাথে একটু মিলান আপনি, ঠিক আছে? আপনি হয়তো স্বর্ণকে দিয়ে হিসাব করতে পারবেন না বা পারতে চান না। কেন চান না আমি জানি না, বাট তারপরেও সে তো 5 কাঠা জমিও কিনতে পারবে না যদি আপনি স্বর্ণর সাথেও হিসাব করেন, ঠিক আছে? সো আই এগ্রি উইথ হিম একদম 100% যে ওদের বেতন ক্যাশ টেক হোম শুড বি কমপক্ষে এই জমানায়
10 লক্ষ টাকা। সে তো আজকের জাজরা তো তাদের ছেলে মেয়েদেরকে পড়াতে পারেন না ভালো জায়গায়, তাদেরকে বিদেশে পড়ানো তো ছেড়েই দেন আপনি, ঠিক আছে? সো এই যে সমস্যা আছে, এইটার সাথে আপনাকে নিচের কোর্টেরটাও ঠিক করতে হবে। দেখেন আগে কত ছিল নিচের কোর্টে, এখন কত আপনি করবেন। সো এই জিনিসগুলি যদি না ঠিক করেন তাহলে তো ওরা কারাপ্ট হবে, বিকজ ওরা তো একটা আইল্যান্ড না, ওরা তো সমাজের ভিতরে আছে। সো আমি টোটাল অ্যাগ্রিমেন্ট। একটু এই জন্য এইসব বেতন ভাতা এগুলি যখন ঠিক করেন, ওই জজ সাহেবের ডিগনিটিটাকে সামনে রেখে করতে হবে, যে হাউ ইম্পর্টেন্ট হিজ ডিগনিটি ইজ। তাহলে উনি কাজ করতে পারবে কনসেন্সের সাথে, তাহলে উনি আমাকে ধমকও দিতে পারবে। যে বেটা 1 লাখ টাকা পায় সে তো আমার ধমক দিতে পারবে না। কথাটা বুঝতেছেন? সো এই জিনিসগুলি তো আমাদের করতে হবে। কখন করব, কে করবে? যার মাথায় কিছু চিন্তা আছে, আপনি তাকে দেখেন। এর আগে উদ্যোগ নেওয়া হয়েছে, লোকজন বলে যে স্যার প্রেসিডেন্টের বেতন তো এত, ওর চেয়ে উপরে তো হতে পারে না, সচিবের বেতন এত, ওর চেয়ে বেশি তো হতে পারেন না। আরে সচিব মিয়া তো ঘুষ খায়, সচিব তো রেগুলারলি ঘুষ খায়, কন্ট্রাক্টরদের থেকে ঘুষ খায়। আর আমাদের সচিবরা কিছুই জান না। আগে সিএসপি টিএসপিরা কিছু জানতো, এখন এরা এত পুয়ার কোয়ালিটি যে ওরা তো এখন নেগোশিয়েট করতে পারে না বিদেশিদের সাথে। প্রাইম মিনিস্টার বা মিনিস্টার তো পরে যাবে, ইনিশিয়াল নেগোসিয়েশনস অফ কন্ট্রাক্টস বা হোয়াট এভার দে হ্যাভ টু ডু, ওদেরকে ঠিক করতে হবে। তো আপনাকে, আমাকে বলা হলো আপনার একদিন এক ডিনারে ইন্ডিয়ান হাই কমিশনার, ওই যে পরে সেক্রেটারি হয়েছিল সিকিমের ভদ্রলোক, সিকিমের, সে বলছে যে আমি তো তোমাদের দেশের লয়ার্সদের জাজেসদেরকে নিয়ে যাচ্ছি ফর ট্রেনিং, 500 না কত জাজেস বিভিন্ন জায়গায় তাদের ট্রেনিং হবে। তাই বললাম যে ওদের জন্য ইংলিশের শর্ট কোর্স কিছু রেখেছো ট্রেনিং প্যাকেজে? বললো আই উইল টক টু ইউ লেটার। হি নেভার স্পোক টু মি। কেন দরকার? ওইখানে যে মাদ্রাসের লোক যে আপনাকে প্রশিক্ষণ দেবে, ইউপির লোক প্রশিক্ষণ দেবে, তাদের ইংরেজি ইজ সো ডিফারেন্ট, আপনি তো বুঝবেনই না যে কি আছে। সো এইটা একটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখেন আপনারা 12 জন পাঠিয়েছেন পাকিস্তানে ট্রেনিংয়ের জন্য, সিএসপি অফিসার্স, র্যাঙ্ক হলো অ্যাডিশনাল সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি লেভেলের লোকজন আপনি পাঠিয়েছেন। লেট আস সি ওরা কত ট্রেনিং নিয়ে আসতে পারে। আমরাও খবর পাবো যে ওদের ওইখানে ট্রেনিং নেওয়ার সময় ওরা কিভাবে বিহেভ করেছে, কিভাবে কী করেছে। আর আপনার সিএসপি তো কাঁটা চামচি ধরতে পারে না, কি বলে ছুরিরে এরকম ধরে, বিসিএস জি ছুরি এরকম ধরে আপনার সিভিল সার্ভেন্ট। আমার সামনে ধরেছে, আমাকে হোস্ট এসে বলছে যে কাউরে কি খুনটুন করবে নাকি, বুঝছেন? ইউ হ্যাভ টু টিচ দেম অল দিস থিংস। হ্যাঁ, সো আমার তো ওই লেভেল নাই। আমাকে একজন অ্যাডভাইজার বললেন শেলি সাহেবের ক্যাবিনেটে, নাম বলে দেই, মনজুর ইলাহি সাহেব তখন ক্যাবিনেটে, উনি আমাকে বললেন যে মোসেন এত খারাপ অবস্থা যে আমার কাছে যখন সামারি আসে সই করে উপরে পাঠানোর জন্য, তো আমি পড়ার পর কিছু বুঝি না, ডাকতে হয় যে ভাই সচিব সাহেব এটা কি চাচ্ছেনটা কি, আমাকে একটু বুঝিয়ে দেন। তো সচিব সাহেব বলেন এই হতে হবে, বলেন পড়েন, তাই চেয়েছেন এখানে, যান লিখে নিয়ে আসেন, আমাকে দেখান ঠিক করে, আগে ড্রাফট করেন। এই হলো আপনার ব্যুরোক্রেসি। এখন ধরেন এই বাচ্চা পোলাপান এগুলি মন্ত্রী করেছেন, হয়তো কিছুই দেখবে না, সচিব সাহেব দিয়েছেন কাট, রাইট। সো আপনি তো দেশ চালাতে পারবেন না এইভাবে। আপনাকে এইগুলি ঠিক করতে হবে, মেধার লোকজন আনতে হবে, ক্যাপাসিটি। পার্টিদের দোষ, ওয়েদার ইট ইজ বিএনপি, ওয়েদার ইট ইজ আওয়ামী লীগ, ওয়েদার ইট ইজ জামাত ইসলামী, কোনো পার্টি তাদের ক্যাপাসিটি বিল্ড করে নাই যে কালকে ক্ষমতায় গেলে আমাকে চালাতে হবে।
বঙ্গবন্ধু বাসায় গিয়ে গিয়ে ভালো লোকজনকে নিয়ে আসতেন যে আসো, দলে আসো, আমাকে তো সরকারও চালাতে হবে জিতলে। এমনও হয়েছে যে রাজাকার বলা হয়েছে, বলুন না আমাকে তো এটা চালাতে হবে, নাহলে দেশ চলবে কেমনে। সো আমরা তো এই জিনিসগুলি করছি না। উই মাস্ট ডু ইট, নাহলে আপনার ক্যাপাসিটি যদি বিল্ড না করেন আপনি দেশ আর রাষ্ট্র চালাতে পারবেন না। ইট হ্যাজ বিকাম ভেরি ইন্ট্রিকেট। আপনার ইভেন খলিল, ফরেন মিনিস্টার, very important position. What idea does he have about economics? Has the Prime Minister tested him? What does he understand of strategic things in the armed forces? কিছু বোঝে কোন মিসাইল কি আছে না আছে? পড়াশোনা আছে? কিচ্ছু নাই। And a foreign minister must know all these things because সেই একটি ব্যক্তি যে বিভিন্ন দেশে রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টারদের সাথে কথা বলে, ওইখানে সব কথা উঠে। সে যদি না বুঝতে পারে, না বলতে পারে, তাহলে কীভাবে হবে? আপনার আছে? হ্যাজ বিএনপি বিল্ড ইটস ক্যাপাসিটি? ইট হ্যাজ নট। আপনি দেখেন বাজেট আসুক, তারপরে দেখেন পরিস্থিতি কি দাঁড়ায়। ইটস নট সো ইজি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছিলাম বিচার বিভাগ পৃথকীকরণ প্রসঙ্গে দেখা গেল দুজন বক্তাই এত ডিপে চলে গেলেন যে রাষ্ট্রের মূল কাঠামোতে তারা আলোচনা করলেন এবং আমাদের ডক্টর শাহজাহান তো স্পষ্ট বলেই দিলেন যে কী কারণে জুডিশিয়ারি যতই আপনি সেপারেশন করেন, যতই আপনি ক্ষমতা দেন, মেইন জিনিস হচ্ছে তার সুযোগ সুবিধাটা কি। একজন বিচারপতি, হাইকোর্টের বা সুপ্রিম বিচারপতি যদি বেতন পায় 2 লাখ টাকা, চিন্তা করতে পারেন? নুন আনতে পান্তা ভাত, তার ছেলে মেয়ে কি, ভবিষ্যৎ কী তার? এই যে জুডিশিয়ারিতে যা জয়েন করার ব্যাপারে, যোগদানের ব্যাপারে এই যে অনীহাটা, হাইকোর্টে যখন একজন লোক বিচারপতি হবেন, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যে সমস্ত লোক আইনজীবীরা মাসে 20-25 লাখ টাকা ইনকাম, তারা কি যাবেন? যাবেন না। অবশ্যই তার তখনই যাবেন এর মধ্যে কিছু কিছু অংশ যখন দেখবেন এখানে তার সামাজিক পদমর্যাদা রক্ষিত হবে এবং তাকে ডাল ভাতে চিন্তা করতে হবে না। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তিনি এতদিন এই কথা স্পষ্ট করে বললেন এবং এই কথাগুলো সারা বাংলাদেশ জুডিশিয়ারিতে যারা আছেন তারা শুনে রাখেন। ইতিমধ্যে জুডিশিয়ারি জোরদার করার জন্য অন্যতম পদক্ষেপ যে আপনাদের যে স্যালারি যে ব্যাপারটাতে আসা যায়, আপনাদের পদমর্যাদা সামঞ্জস্যপূর্ণ, এটা অবশ্যই প্রয়োজন। আরও কঠিন কথা বলেছেন অ্যাডভোকেট মহসিন রশিদ। তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে এইসব ব্যাপারে কোনো বিতর্ক নাই। যোগ্যতা অর্জনের সাথে সাথে তার পারিপার্শ্বিক অবস্থা, ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা তিনি বলেছেন এবং তিনি সিভিল সার্ভিস উদাহরণ দিয়েছেন। কিন্তু আজকে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে, তিনি জোর দিয়ে বলেছেন কোনো একটি দল বর্তমানে যারা আছেন তারা ক্যাপাসিটি বিল্ড করতে পারেননি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার যেটা পূর্ব প্রস্তুতি, আমি ক্ষমতা যাব, কীভাবে দেশ চালাবো, কারে এমপি বা মন্ত্রী বানাবো, কারে আমি কোন পদে বসাবো, কার রাষ্ট্রদূত বানাবো, এই যে প্রসঙ্গটি তিনি এত সুন্দরভাবে তুলে ধরেছেন যে নিঃসন্দেহে বলা যায় তিনি রাষ্ট্র চিন্তা করেন। এই জন্য তিনি অ্যাডভোকেট মহসিন। এবং সর্বশেষ কথা হলো, আমাদের সামনে একটাই প্রস্তাব এখন, আমরা বিচার বিভাগ পৃথকীকরণও চাচ্ছি, পাশাপাশি বিচার বিভাগের সাথে সামঞ্জস্যপূর্ণ যা কিছু প্রয়োজন সেটাও চাচ্ছি। তাহলেই বলতে পারবো। বিচার বিভাগের লোকেরা যদি বলতে পারে, মাথা উঁচা করে দিতে পারবে, তার সামনে যে অন্যান্য শাখা প্রশাখাগুলি দেখবেন আর্থিক সঙ্গতি থাকে না, এটা হয় না। সুতরাং বিচারের পৃথকীকরণের অন্যতম পূর্ব শর্ত যত সময় লাগুক হোক, কিন্তু এখন ঠিক করে নেন সবার সাথে যে আমরা সচল থাকতে চাই। আর এই সচলতা পূর্ব শর্ত হচ্ছে মেধা, যোগ্যতা, আর্থিক সঙ্গতি। ধন্যবাদ।